ওকে স্যার, কাম अगेन। বলে মৃদু অভিবাদন জানিয়ে মুচকি হেসে মেসেজ রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো মল্লিকা। মল্লিকার কথা শুনে তাড়াতাড়ি জামার বোতাম কটা লাগিয়ে দোদুল্যমান মল্লিকার নিতম্বে একটা মৃদু চাপ্পড় মেরে তার হাতে একটা 2000 টাকার নোট গুঁজে দিলেন মধ্যবয়স্ক ভদ্রলোক। খুশি মনে টাকাটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে নিজের ফোনটা হাতে নিল মল্লিকা। একটা নতুন ক্লায়েন্টের অ্যাসাইনমেন্ট এসেছে। পার্টি বেশ মালদার, মোটা অঙ্কের অ্যাডভান্স, সাথে গাড়ি ভাড়ার টাকাও পাঠিয়েছে। মুচকি হেসে চেঞ্জিং কাম ওয়াশরুমে চলে গেল মল্লিকা। দামি সাবান ও শ্যাম্পু মেখে স্নান করে পাতলা সিফনের শাড়ি, ব্লাউজ আর দামি অন্তর্বাসে সুসজ্জিতা করল নিজেকে। ছোটবেলা থেকেই বেশ সুন্দরী সে। ঠাকুমা তাকে আদর করে ডাকত রাজকুমারী বলে। আয়নার দিকে তাকিয়ে নিজের পিনোন্নত বক্ষযুগল, ধনুকের ছিলার মতো শরীর দেখে নিজেই একবার হেসে উঠল মল্লিকা। তারপর পার্লার থেকে বেরিয়ে মোবাইলে একটা অ্যাপ ক্যাব বুক করে একটা সিগারেট ধরালো মল্লিকা। সিগারেট শেষ হওয়ার আগেই ক্যাব চলে এলো। গাড়িতে উঠে ব্যাগটা পাশে রেখে সিটে বসতে বসতে মল্লিকা খেয়াল করল ক্যাব ড্রাইভার লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে তাকেই দেখার চেষ্টা করছে। সব পুরুষ মানুষের নজর সেই একই দিকে। নিজের মনেই হেসে উঠল মল্লিকা। ইচ্ছে করেই একটু ডান দিক ঘেঁষে বসল সে। তারপর রাস্তার দিকে চোখ ফেরালো। জম কালো আলোয় সজ্জিত কলকাতার বুক চিরে গাড়ি এগোতে থাকলো। রাস্তায় খুব বেশি জ্যাম নেই, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে গেল মল্লিকা। টাকা মিটিয়ে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে লাগলো সে। একটু পরে একজন সুপুরুষ যুবক এসে জানতে চাইল সে মল্লিকা কিনা। মল্লিকার বুঝতে বাকি রইল না যে এই ক্লায়েন্ট। মিষ্টি হেসে ওনার সাথে চলতে লাগলো সে। সারা রাতের কন্ট্যাক্ট, আশা করা যায় ভালোই কাটবে। ওসব বলা যায় না, ভদ্রলোকের মুখোশধারী ব্যক্তিরাই বাস্তবে বেশি অভদ্র হয়। কিন্তু এসব ভাবলে তার চলবে না। আফটার অল এটাই তার কাজ। একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোকের পিছু পিছু হাঁটতে থাকলো মল্লিকা। আমাকে ডেকেছিলেন স্যার? ভবানী ভবনে কমিশনার সাহেবের ঘরে ঢুকে প্রশ্ন করলেন সিনিয়র ইন্সপেক্টর সোমনাথ সুর। হ্যাঁ বসো। কাল কৈখালী থানায় একটা মিসিং রিপোর্ট জমা পড়েছে। একজন 32 বছর বয়সী গৃহবধূ মিসিং। কোনো বিউটি পার্লারে কাজ করত। পরশু বিকাল থেকে আর বাড়ি ফেরেনি। ফোনটাও সুইচ অফ। কিন্তু এটা কি আমাদের কেস? দেখো, আপাত দৃষ্টিতে কেসটা খুব সিম্পল বলে মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো এই নিয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে লাস্ট 6 মাসে 6টা মিসিং হলো। সব ক্ষেত্রে ভিকটিমের বয়স 25 থেকে 35-এর মধ্যে। আর ভিকটিম মেয়ে, আর একটা কেসেও বিশেষ অগ্রগতি হয়নি। আমার ব্যাপারটা একটু গোলমেলে লাগছে, তাই আমি চাই তুমি কেসটা হ্যান্ডেল করো। এতে কেস ডিটেলসগুলো আছে। বলে কমিশনার সাহেব একটা বড় ফাইল সোমনাথ বাবুর দিকে এগিয়ে দিলেন। নিজের চেম্বারে ফিরে জুনিয়র অফিসার তথা সোমনাথ বাবুর অত্যন্ত স্নেহের পাত্র রুদ্রকে ডেকে পাঠালেন। তারপর দুজনে মিলে কেস ফাইলটা স্টাডি করতে লাগলেন। একটু পরে রুদ্র জিজ্ঞেস করল, স্যার, স্যার, বলছি কিছু বুঝছেন নাকি? 6টা কেসের মধ্যে কোনো যোগসূত্র আছে? একটা সিগারেট ধরিয়ে সোমনাথ বাবু বললেন, খালি চোখে দেখা সাদৃশ্যগুলো বাদ দিলে কয়েকটা খটকা আছে। যেমন ধরো, 6টা মেয়ের মধ্যে প্রথম 2জন থাকে সোনাগাছিতে, দুজনেই বেশ্যা। বাকি 4 জনের প্রথম 2জন ম্যাসেজ পার্লারে কাজ করত। একজন কি করেন জানা যায়নি, আর শেষের জন বিউটি পার্লারে কাজ করত। শেষ 4 জনের বাড়ি যথাক্রমে তেঘরিয়া, পার্ক সার্কাস, দমদম ক্যান্টনমেন্ট আর কৈখালী। এভাবে দেখলে মনে হতে পারে সবকটা ঘটনা আলাদা, কিন্তু দেখো 6 জনেরই আর্থিক অবস্থা ভালো নয়। 6 জনই থাকে কলকাতার মধ্যে নিম্ন মধ্যবিত্ত এলাকায়। 6 জনেই নিজেরা উপার্জন করত এবং তাদের নিজেদের লোকের সংখ্যা কম। কিন্তু স্যার, শেষের জন তো বিবাহিত,
আর আপনার কি মনে হয় এদেরকে কেউ কিডন্যাপ করেছে? সিগারেটে একটা বেশ বড় টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে সোমনাথবাবু বললেন, হতে পারে, তবে কিডন্যাপ করলে নিশ্চয়ই পাচারের জন্য করছে, কারণ মুক্তিপণের তো কোনো গল্প নেই। বাদ দাও, 3টে বাজে, চলো বেরোই। ভবানী ভবন থেকে বেরিয়ে ওরা প্রথমে গেল কৈখালি থানায়। সেখানকার ওসিকে ভিকটিম তথা বৈশাখী কর্মকারের মোবাইল ট্র্যাক করতে এবং কল লিস্টের ডিটেলস বের করতে বলে ও সেখান থেকে বৈশাখীদের বাড়ির ঠিকানা নিয়ে সেই উদ্দেশ্যে রওনা দিল। কৈখালির বেশ ভেতরে একটা ছোট একতলা বাড়িতে ভাড়া থাকতো বৈশাখী। বৈশাখী এখানে একাই থাকতো। স্বামী মাঝে মাঝে আসতো। স্বামীর সাথে বনিবনা ছিল না। বৈশাখীর স্বামী নাকি জাত মাতাল, রোজগারপাতিও তেমন বিশেষ কিছু নেই। তাই স্বামীকে তাড়িয়ে দিয়ে একাই এই ঘর ভাড়া নিয়ে শেষ 2 বছর এখানেই ছিল সে। স্বামী মাঝে মাঝে এলে তাকে হাতে কিছু টাকা দিয়ে তাড়িয়ে দিত বৈশাখী। আর ওনার বাড়ির লোক? উত্তরে মহিলা জানালেন, বাড়িওয়ালা মহেশবাবু আর বৈশাখীর স্বামী ছাড়া আর কখনো কাউকে আসতে দেখেননি। বৈশাখী এমনিতেই কারোর সাথে বিশেষ মেলামেশা করতো না, খুব টাকার গরম ছিল। তারপর বাড়িওয়ালার সাথে দেখা করলেন সোমনাথবাবু। বাড়িওয়ালা এক 65 বছরের বৃদ্ধ, ওই পাড়াতেই থাকেন। সোমনাথবাবুর প্রশ্নে তিনি বললেন, 2 বছর হলো ঘর ভাড়া নিয়ে আছে ওরা। ওর ওর স্বামীটা বড় বদমাস, কিন্তু মেয়েটা ভালো ছিল, তাই ওকে ওই একা থাকতে দিয়েছিলাম। আচ্ছা, বৈশাখী কোথায় কাজ করতো আর ওর আত্মীয় স্বজন কোথায় থাকে কিছু জানেন? কোনো বিউটি পার্লারে কাজ করতো বোধহয়, তাই তো শুনেছি, তবে কোথায় তা জানি না। আর আত্মীয় স্বজনের ব্যাপারে কিছু জানি না। আমি বাড়িওয়ালা হয়ে এত খবর রেখে কি করব? মাসের প্রথমেই ও আমাকে ঘর ভাড়া কত 6,000 টাকা দিয়ে যেত। ওরা স্বামী মানে অমিতকে জিজ্ঞেস করুন, জানতে পারবেন। কোথায় পাওয়া যাবে তাকে? কোথায় কোথায় ঘুরে বেড়াতো তা তো জানি না, তবে সন্ধেবেলায় ওর পাশের পাড়ায় মদের থেকে ওর অনেকবার দেখেছি। ঘড়িতে তখন 5টা বাজে। মোড়ের দোকান থেকে চা খেতে খেতে রুদ্র বলল, স্যার, বলছি একটা কথা ছিল। আপনি যখন মহেশবাবুকে জেরা করছিলেন না, তখন কৈখালি থানার ওসি ফোন করেছিলেন। বৈশাখী দেবীর মোবাইলে লাস্ট ট্র্যাক লোকেশন হলো বেহালা। গত শুক্রবার উনি গ্রেট ইস্টার্ন থেকে ক্যাব ধরে বেহালা গিয়েছিলেন, এটাই জানা গেছে। তারপর ফোনটা অফ হয়ে যায়। তবে কল লিস্ট চেক করে বিশেষ কিছুই পাওয়া যায়নি। কিছু আননোন নম্বর আছে বটে, কিন্তু একই নাম্বার থেকে বারবার ফোন এসেছে তেমন কিন্তু কোনো নাম্বার নেই। তাছাড়া ওই নাম্বারগুলো ট্র্যাকও হচ্ছে না। বাহ, ইমিডিয়েট এই ক্যাবটা ট্র্যাক করে ক্যাব ড্রাইভারকে আমাদের অফিসে আসতে বলো। আর গ্রেট ইস্টার্নের কাছে বেশ কিছু বিউটি পার্লার আছে, ওখানে খোঁজ নিতে হবে। তবে তার আগে চলো ওই অমিতের সাথে দেখা করি। চা শেষ করে একটা সিগারেট ধরিয়ে বললেন সোমনাথবাবু। পাড়ার মোড়ে থাকা মদের দোকানের আশেপাশে খোঁজ নিয়ে অমিতকে পাওয়া গেল। সে তখন একটা বন্ধ দোকানের চাতালে বসে নিজের মনে খুচরো পয়সা গুনতে ব্যস্ত। কাছে গিয়ে সোমনাথবাবু বললেন, তোমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি এখানে বসে কি করছো? এই যাও যাও, নিজের চরকার তেল দাও, যাও তো, আমার দিমাগ খারাপ করতে এসো না এখন, যাও। রুদ্র গিয়ে 2 হাতে তার জামার কলার তুলে ধরে বলল, এই, যা জিজ্ঞেস করছি চুপচাপ উত্তর দাও। আমরা কিন্তু পুলিশের লোক, বেশি রোয়াব দেখালে থানায় তুলে নিয়ে যাব। মুহূর্তে অমিতের বিক্রম উড়ে গেল। হাত জোর করে কাতর গলায় সে বলল, আমার ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। আসলে আমি ঠিক চিনতে পারিনি আপনাদের, কিন্তু আমি তো কিছু। হাতের ইশারায় তাকে চুপ করতে বলে সোমনাথবাবু প্রশ্ন করলেন, তুমি থাকো কোথায়, আর তোমার বউ কোথায় কাজ করতো? স্যার, বাস স্ট্যান্ডের কাছে একটা বস্তিতে আমার বন্ধু সুবলের সাথে থাকি। ও তো বাসের খালাসির কাজ করে, আমিও বাসের ধোয়া মোছা করি আর কি। কিন্তু আমি তো জানি না স্যার বৈশাখী কোথায় কাজ করতো, তবে ওর হাতে অনেক টাকা দেখেছি, বুঝলেন। ঠিক আছে, বৈশাখীর ঘরের লোক সব কোথায় থাকে? তা স্যার, ওর
তো আর কেউ নেই। আমি আগে সল্টলেকে একটা বাড়িতে ড্রাইভার আর মালির কাজ করতাম। তা ওই বাড়িতেই অসুস্থ মালকিনের জন্য আয়ার কাজ করতে বৈশাখী এসেছিল একদিন। ওর তিনকুলে তো শুধু এক মাসি ছাড়া আর কেউ নেই। আর তিনিও আমাদের বিয়ের আগে মারা গেছেন। আমারই ভুল হয়েছে, ওই অনাথ মেয়ে ছেলেকে বিয়ে করাই উচিত হয়নি। হুম, শোনো, এখন এ পাড়া ছেড়ে কোথাও নড়বে না, বুঝেছো? আর একটা কথা বলো তো, তোমার কি মনে হয় তোমার বউয়ের সাথে কারো ঘনিষ্ঠতা ছিল? হ্যাঁ, ছিল তো নিশ্চয়ই। সেই কারণেই তো ওই নষ্ট মেয়ে ছেলেটা আমাকে সহ্য করতে পারতো না। তারপর আমি এখানে চলে আসার পর থেকে ওর সাজগোজ দিন দিন বেড়ে যাচ্ছিল। আমি তো অনেক চেষ্টা করেছি ওর নাগরকে হাতে নাতে ধরার, কিন্তু পারলাম কই। বড় শেয়ানা মেয়ে ছেলে। ওখান থেকে সোজা গ্রেট ইস্টার্নের দিকে রওনা দিল ওরা। অফিসগুলোতে তখন ছুটি হয়েছে। দিনের শেষে বাসায় ফেরা পাখিদের মতো রাস্তায় তখন মানুষের ভিড়। নবাব সিরাজদৌল্লা সরণিতে থাকা স্পা সেন্টার ও বিউটি পার্লারগুলোতে থানা থেকে পাওয়া ছবি দেখিয়ে খোঁজ খবর শুরু করলো ওরা। শেষে ডেকার্স লেনের ভেতরে একটা ইউনিসেক্স পার্লারের ছবি দেখালে তারা জানালো এই মেয়েটা অর্থাৎ মল্লিকা তাদের ওখানেই কাজ করতো, তবে গত শনিবার থেকে সে আসছে না। ফোনও সুইচ অফ। সোমনাথবাবু পার্লারের ম্যানেজারকে ডাকলেন। তিনি জানালেন মল্লিকা লাস্ট 1 বছর ধরে এখানে কাজ করত। মূলত বডি স্পা, বডি ম্যাসাজ আরও পেডিকিওর ম্যানিকিওরের কাজ সে করত। আচ্ছা, আপনাদের পার্লারে কি হোম সার্ভিস ফ্যাসিলিটি আছে নাকি? আর ওনার নাম তো বৈশাখী, আপনারা মল্লিকা বলছেন কেন? না স্যার, হোম সার্ভিস নেই। আর অনেকেই এখানে আসল নাম লুকিয়েই কাজ করে। বুঝতেই তো পারছেন। আর তাছাড়া নামের কি দরকার? কাজ তো ঠিকঠাকই করতো মল্লিকা, মানে বৈশাখী। আচ্ছা, মাইনে কত দিতেন আপনারা? আর ক্যাশ দিতেন নাকি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হতো? ওই 10,000 দিতাম, আর ক্লায়েন্টরা যা বকশিস দিত সেটা আলাদা, আর হাতেই ক্যাশ দেওয়া হতো। ওখান থেকে বেরিয়ে একটা সিগারেট ধরিয়ে সোমনাথবাবু রুদ্রর দিকে তাকিয়ে বললেন, কাল তুমি সকালে কৈখালী থানার ওসিকে নিয়ে বৈশাখীর ঘর সার্চ করো, দেখো কি পাওয়া যায়। আর ওই ক্যাব ড্রাইভারটার খোঁজ পেলে? ওকে স্যার। না, এখনো কন্ট্রোল রুম কিছু জানায়নি, আমি খোঁজ নিচ্ছি। ঠিক আছে, কাল আমার মেয়ের স্কুলে ইউনিট টেস্ট আছে, আমি ওকে স্কুলে দিয়ে ডাইরেক্ট কৈখালী গিয়ে তোমার সাথে মিট করব। এর মধ্যে কোনো খবর পেলে জানিও। বলে রুদ্রকে সিপিং ঘাটে নামিয়ে সোমনাথবাবু নিজের ফ্ল্যাটের দিকে রওনা দিলেন। সকাল 11টার মধ্যে মেয়েকে স্কুলের ছেড়ে কৈখালী পৌঁছলেন সোমনাথবাবু। রাস্তায় রুদ্রকে ফোন করতে সে বলেছিল যে সে ইতিমধ্যে কৈখালী থানা থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে বৈশাখী দেবীর বাড়ির দিকে যাচ্ছে। সোমনাথবাবু যাওয়ার পথে তাদের মহেশবাবু ও অমিতকে তুলে নিতে নির্দেশ দিলেন। বৈশাখী দেবীর বাড়ি পৌঁছে দেখলেন সবাই তারই জন্য অপেক্ষা করছে। পৌঁছে অবিলম্বে তিনি তালা খোলার নির্দেশ দিলেন। অমিত ও মহেশবাবুকে ঘরের উঠোনে দাঁড় করিয়ে ওরা ঘরে প্রবেশ করল। ভেতরে 3টে ঘর, একটা কিচেন এবং একটা রান্নাঘর। 3টে ঘরের মধ্যে একটা শোবার ঘর, একটা বসবার আর একটা স্টোর রুম। ঘরে আসবাবপত্র বিশেষ কিছুই নেই। শোবার ঘরে একটা আলমারি ছিল। বালিশের নিচ থেকে চাবি পেয়ে ওরা আলমারি খুলল। আলমারির লকারে 2টো ব্যাংকের পাসবুক পাওয়া গেল, যে দুটোতে 1 মাসের আগে থাকা ব্যালেন্স যথাক্রমে 80,000 ও 1,22,000 টাকা। এছাড়াও আলমারিতে প্রায় নগদ 30,000 টাকার মতো রয়েছে। আলমারিতে বেশ কিছু শাড়ি, গাউন এবং অনেক দামি অন্তর্বাস রয়েছে। একটা প্লাস্টিকের প্যাকেট সোমনাথবাবু একবার খুলে দেখে আবার মুড়িয়ে রাখলেন। ঘরে ড্রেসিং টেবিলেও বেশ কিছু দামি কোম্পানির প্রসাধনী সামগ্রী বিদ্যমান। সোমনাথবাবু ফোনে সেগুলোর ছবি তুললেন। আলমারিতে কাগজপত্র বিশেষ কিছু ছিল না। ঘর থেকে বেরোনোর আগে কি মনে হওয়ায় সোমনাথবাবু হঠাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একবার ভালো করে দেখে আবার বন্ধ করে দিলেন। তারপর ড্রেসিং টেবিলের ছবি তুলে নিলেন ফোনে। তারপর রুদ্রকে পাসবুকগুলো নিতে বলে বাইরে ছোট ড্রয়িং রুমে এসে জুতোর র্যাকটা এবং তার পাশে থাকা ডাস্টবিনটা ভালো করে দেখলেন। তারপর বাইরে বেরিয়ে অমিতকে উদ্দেশ্য করে বললেন, তুমি ঠিকই বলেছিলে, তোমার বউ ভালোই টাকা করেছে। তবে
কেস মিটে গেলে সেসব তুমিই পাবে, অবশ্য যদি জেলে না যাও। তারপর ওসির দিকে ইশারা করে সব ডকুমেন্টেশন করে নিতে বললেন। সব কাজ শেষ হলে মোড়ের দোকানে এসে এক প্যাকেট সিগারেট কিনতে কিনতে ওসি সাহেবকে অমিত ও মহেশ বাবুর ওপর নজরদারি চালাতে নির্দেশ দিয়ে গাড়িতে উঠলেন সোমনাথ বাবু। কি বুঝলেন স্যার? প্রশ্নের উত্তরে সোমনাথ বাবু বললেন, বৈশাখী দেবীর রোজগার ও কাজের কথা তো শুনেছ, কিন্তু ওনার ব্যাংক ব্যালেন্স ও আলমারি, ড্রেসিং টেবিলের জিনিসপত্র অন্য কিছু বলছে। হ্যাঁ, আলমারির ওই প্লাস্টিক ব্যাগের ভেতর কি ছিল স্যার? হ্যান্ডকাপ ও আরো কিছু জিনিস যেগুলোকে সেক্স টয় বলা হয়। আর ড্রেসিং টেবিলের ড্রয়ারে ছিল লুব্রিক্যান্ট জেল, কিছু ওষুধ আর প্রেগন্যান্সি টেস্টের কিট। তাছাড়া ওই দামি পোশাক আর অন্তর্পাশগুলো তো তুমি দেখেছ। তাছাড়াও জুতোর র্যাকে 4 জোড়া দামি স্যান্ডেল ছিল। বৈশাখী দেবী প্রস্টিটিউট, মানে এসকর্ট সার্ভিসের কাজ করেন? কিন্তু আলমারিতে কোনো কন্ডমের প্যাকেট এবং ডাস্টবিনেও কোনো ইউজড কন্ডম ছিল না। মানে ক্লায়েন্টের বাড়ি বা হোটেলে গিয়ে উনি সার্ভিস দেন। আচ্ছা, ওই ক্যাব ড্রাইভারের কি খবর? সিগন্যাল সবুজ হতেই গাড়ি স্টার্ট করে বললেন সোমনাথ বাবু, আজ সকালে জানতে পারলাম ওর নাম নাকি সূর্য মল্লিক, উত্তরপাড়ায়। বিকেল 4টায় ওকে অফিসে আসতে বলেছি। অফিস পৌঁছে নিজের কাজ সারতে সারতে রুদ্রকে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে লাস্ট 1 মাসে হওয়া ট্রানজাকশন সম্পর্কে খোঁজ নিতে বললেন। বিকেল 4টের কিছু আগেই আগের 5 জন মহিলার ডিটেলসগুলো যখন ভালো করে স্টাডি করছেন সোমনাথ বাবু, তখন রুদ্র এসে জানালো ক্যাব ড্রাইভার সূর্য মল্লিক এসেছে। চেম্বার ছেড়ে ইন্টারোগেশন রুমে পৌঁছে সূর্য মল্লিককে জেরা শুরু করলেন সোমনাথ বাবু। সোমনাথ বাবুর প্রশ্নের উত্তরে সূর্য জানালো গত সপ্তাহে সে একজন মহিলাকে গ্রেট ইস্টার্ন থেকে বেহালা চৌরাস্তায় ড্রপ করেছিল বটে, তবে এর বেশি কিছু তার মনে নেই। রাস্তায় ওনার কোনো ফোন এসেছিল? আর নেমে কোন দিকে গেছিল কিছু মনে নেই? গাড়িতে ওঠার পর একটা ফোন করেছিলেন, কথা কি হয়েছিল মনে নেই। আর মহিলা দেখতে বেশ সুন্দরী, মানে খুব সেজেগুজে ছিলেন। আর হ্যাঁ, ক্যাশে পেমেন্ট করেছিলেন। তবে উনি চিপ্পুস, কারণ ওনার 298 টাকা হয়েছিল, তো 3টে 100 টাকার নোট দিয়েছিলেন। আমার কাছে 2 টাকা খুচরো ছিল না, তাই ফেরত দিতে পারিনি। এই কারণে অনেক কথাও শুনিয়েছিলেন। আর ড্রপ করার পর উনি ওখানেই দাঁড়িয়েছিলেন, কারোর একটা ওয়েট করছিলেন মনে হয়। আচ্ছা, আর কিছু? রুদ্রর প্রশ্নে সূর্য একটু ভেবে বলল, উনি নেমে ফোনটা সুইচ অফ করে দিয়েছিলেন। টাকা দেওয়ার সময় আমি দেখেছিলাম। আর তো কিছু জানি না স্যার। সূর্যকে নাম, ঠিকানা, ফোন নাম্বার সব লিখিয়ে ছেড়ে দিয়ে রুদ্র সোমনাথ বাবুর দিকে তাকিয়ে বলল, এবার তাহলে কি করবেন স্যার? বেহালা যাবেন? হ্যাঁ, সে তো যেতেই হবে, কিন্তু তার আগে বাকি 5টা কেসের একটু অনুসন্ধান করে দেখব, যেসব কেসগুলো এক নাকি আলাদা। শোনো, তুমি এখন এই 5টা থানায় ফোন করে ওই মিসিং কেসগুলোর রিপোর্ট ও অন্যান্য ডিটেলস রেডি করে রাখতে পারো। কাল আমরা এক এক করে যাব, ওকে? বলতে বলতে রুদ্রকে বাইরে পাঠিয়ে একটা সিগারেট ধরালেন সোমনাথ বাবু। একটু পরে রুদ্র এসে জানালো সব ব্যবস্থা হয়ে গেছে। সোমনাথ বাবু তখন তাকে বসিয়ে লালবাজারে ফোন করলেন এবং জানতে চাইলেন রিসেন্টলি কোনো নারী পাচার চক্র কলকাতায় অ্যাক্টিভ হয়েছে কিনা। উত্তরে তারা জানালো আপাতত তেমন কোনো ইনফরমেশন তাদের কাছে নেই, তবে তারা খুব শীঘ্রই খোঁজ নিয়ে জানাবে এই ব্যাপারে। পরদিন সকালে ওরা প্রথমে গেল দমদম ক্যান্টনমেন্ট থানায়। থানায় খোঁজ নিয়ে জানা গেল প্রায় 1 মাস নিখোঁজ হওয়া মেয়েটা তথা রুমা একটা ছোট বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকতো। তার নিজের বলতে কেউ ছিল না। বাড়ি ভাড়া না পেয়ে বাড়ির মালিক প্রথমে তালা ভেঙে ঘরে ঢোকে ও তারপর কাউকে না পেয়ে পুলিশে খবর দেয়। মেয়েটার মোবাইল ট্র্যাক করেছিলেন? না স্যার, আসলে ওর মোবাইল নম্বর কেউ জানতো না, বাড়িওয়ালার কাছেও নেই। তবে বাড়ি সার্চ করেছিলাম, নগদ প্রায় 25,000 টাকা পেয়েছি একটা ট্রাঙ্ক থেকে, আর নতুন কেনা কিছু ভালো ড্রেস আর ইনার গার্মেন্টস আর দামি কসমেটিক্স। এছাড়া তো তেমন কিছুই পাইনি। মালগুলো সবই থানায় আছে, আপনি চাইলে দেখতে পারেন। অ্যাড্রেস প্রুফ কিছু পাননি না? না স্যার, কিছু না। বেশ, চলুন ওই জিনিসগুলো দেখব। জিনিসগুলো দেখা শেষ হলে ওরা গেল তেঘরিয়া থানায়, কিন্তু সেখানে নতুন ওসি সবে জয়েন করেছেন, আর আগের ওসি এই কেস নিয়ে বিশেষ মাথা ঘামাননি। তাই
কিছুই বিশেষ জানা গেল না। নিখোঁজ মেয়েটার বাড়ির ঠিকানা নিয়ে দেখা গেল সেই বাড়িতে এখন অন্য ভাড়াটে থাকে। আশেপাশে খোঁজ নিতে পাশের বাড়ির একজন মহিলা বললেন, ইহ, ওই বাজারি মেয়ে ছেলেটার সাথে আমরা কথা বলতাম না স্যার। আমরা গরিব হতে পারি, কিন্তু নষ্টামি করি না। ওই তো কোথায় গিয়ে ব্যাটা ছেলেদের ম্যাসাজ করতো। মাঝে মাঝে এই বাড়িতেও লোক আসতো। তবে পালিয়ে যাবার আগে ওর দেমাগ বেড়েছিল খুব। খুব টাকার গরম দেখাচ্ছিল। রোজ রোজ টিভি সিরিয়ালের নায়িকাদের মতো নতুন নতুন ড্রেস পরছিল। ওনাকে থামিয়ে দিয়ে সোমনাথ বাবু বললেন, ও পালিয়ে গেছে আপনাকে কে বলল? কে আবার বলবে, আমি জানি। নিশ্চয়ই কোনো পয়সাওয়ালা নাগর পেয়েছে, দিয়ে তার সাথে পালিয়েছে। মুখে এক বিচিত্র ভঙ্গি করে বলে উঠলেন মহিলাটি। সেখান থেকে ওরা গেল পার্ক সার্কাস। পার্ক সার্কাস থানার ওসি অজয় মহান্তি খুবই কর্মদক্ষ ব্যক্তি। তিনি জানালেন, কেসটা প্রথম থেকেই আমার খুব সন্দেহজনক মনে হয়েছিল। মেয়েটা একটা ম্যাসাজ পার্লারে কাজ করত। আমি পার্লারে গিয়ে মালিক ও অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছি। মেয়েটা পার্ক সার্কাসের কাছে একটা বস্তিতে থাকতো। ওর অ্যাড্রেস প্রুফে বনগার অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও খোঁজ নিয়েছি। সেই অ্যাড্রেসে এখন কেউ থাকে না। বস্তির লোকজন বলছে মেয়েটার স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। বেশ কিছু ইয়ং ছেলে মাঝে মাঝে রাতে তার বাড়িতে আসতো। বাড়ি সার্চ করে কিছু নতুন জামা কাপড় ও নগদ 20,000 টাকা পাওয়া গেছে। ব্যাংক অ্যাকাউন্টেও প্রায় 1,050 টাকা তো আছেই। ওর মোবাইলে লাস্ট ট্র্যাক লোকেশন বেহালা দেখিয়েছে। কল লিস্টেও চেক করেছিলাম, কিন্তু বিশেষ কিছু লাভ হয়নি। বেহালা? হ্যাঁ স্যার, আমরা বেহালা থানাকেও ইনফর্ম করেছিলাম, কিন্তু বিশেষ কিছু রেসপন্স পাইনি। মেয়েটা যে বাড়িটায় থাকতো তার উপর নজরদারিও চালিয়েছিলাম, যদিও কাজের কাজ কিছু একটা হয়নি। ওয়েল ডান অফিসার, খুব হেল্প করলেন আপনি আমার। আরো কিছু ইনফরমেশন পেলে জানাবেন। আপাতত ওই মেয়েটার জিনিসপত্রগুলো দেখব। থানায় সব কাজ শেষ হলে পার্ক সার্কাসের আরসালান রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানি খেতে খেতে রুদ্র বলল, স্যার, সবাই নিখোঁজ হবার আগে হাতে মোটা টাকা পেয়েছিল, বুঝলেন? সবাই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। তাহলে এদেরকে কেউ কিডন্যাপ করে কি পাচার করে দিয়েছে? বিরিয়ানির মাটনে একটা কামড় দিয়ে চিবোতে চিবোতে সোমনাথ বাবু বললেন, শুধু টাকা নয়, সবাই সেম কোম্পানির নতুন ড্রেস ও লজারিও পেয়েছে। আর কারোরই নিজের লোক কেউ ছিল না। কাজে নিখোঁজ হলেও বেশি হট্টগোল হয়নি। একটা কথা মানতেই হবে, কাজটা যেই করে থাকুক ভালো হোমওয়ার্ক করে করেছে। ভালো করে টোপ দিয়ে খেলিয়ে জালে ধরেছে। দেখি লালবাজার কি জানায়। আমি শিওর যে এটা সিঙ্গেল হ্যান্ডেড কাজ। যাই হোক, শোভাবাজার থানা চলো। আচ্ছা, ওই বৈশাখী দেবীর মান্থের ব্যাংক ট্রানজাকশন ডিটেলসটা কি হলো? আজ বিকেলের মধ্যে জানা যাবে। শোভাবাজার থানার ওসি জানালেন তারা এই কেস দুটো নিয়ে ইনভেস্টিগেশন করছিলেন, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তারা বোঝেনি তো, আমাদের কি আর আপনাদের মতো একটা কেস দিয়ে পড়ে থাকলে চলে? তাছাড়া দুজন 30-35 বছরের মহিলা কি আর নিখোঁজ হয়? দেখুন না, কোনো মালদার পাটিপে ঘাড়ে ঝুলে পড়েছে আবার কি। তবে আমরা আমাদের পক্ষে যতটা সম্ভব ততটা খোঁজ নিয়েছি। হ্যাঁ, সে তো নিজের চোখে ভালোই দেখতে পাচ্ছি। থানার বাইরে এসে কাকে যেন বারবার ফোন করার চেষ্টা করতে থাকেন। না পেয়ে গাড়িতে উঠে পড়েন সোমনাথ বাবু। কি হলো স্যার, কাকে ফোন করছেন? গাড়িতে স্টার্ট দিয়ে সোমনাথ বাবু বলল, এখানে আমার একজন খোঁচর হাসান, মানে ইনফরমার ছিল। ওকেই চেষ্টা করছিল। ফোন নাম্বার পাল্টেছে মেবি, বাদ দাও। আর সোনাগাছির ভেতরে খুরশিদ ভাইয়ের পানের দোকানে খোঁজ করলেই পাওয়া যাবে। একটু পরে ওরা সোনাগাছির ভেতরে ঢুকলো। ঘড়িতে তখন 4:10 বাজে। রুদ্র আগে কখনো আসেনি এখানে। আশপাশের দালাল ও মেয়েদের দেখে একটু অস্বস্তি হতে লাগলো তার। সোমনাথ বাবু ব্যাপারটা বুঝতে পেরে মৃদু হেসে বললেন, অত হেজিটেশন করো না। এই চাকরিটা এমন যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে ওঠা বসা করতে হবে। রিল্যাক্স। একটু পরে খুরশিদ ভাইয়ের পানের দোকানে পৌঁছে হাসানের আস্তানার সন্ধান পেয়ে ওরা ওখানে গিয়ে হাজির হলো। হাসানকে ওই দুটো নিখোঁজ মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে হাসান জানালো, 2 জন নয় স্যার, 4 জন নিখোঁজ।
প্রথম দুইবার মেয়েগুলো পালিয়ে গেছে ভেবে কেউ থানায় জানায়নি, কিন্তু পরের দুইজন এখনকার পুরনো ছিল, তাই থানায় জানানো হয়। শেষের মেয়েটা মানে সুলতানার সাথে আমার ভালো পরিচয় ছিল স্যার। নিখোঁজ হবার আগে তোমার সাথে কথা হয়েছিল সুলতানার? কিছু সন্দেহজনক বলেছিল তোমাকে? নিখোঁজ হবার কিছুদিন আগে ওর একটা নতুন বড় লোক খদ্দের জোগাড় হয়েছিল। ওকে দামি দামি গিফট দিত, অনেক জায়গায় ঘুরতেও নিয়ে যেত, অনেক টাকা দিত। ওই লোকটা নাকি আগে শেফালি মানে আগে নিখোঁজ হওয়ার মেয়েটারও খদ্দের ছিল। হ্যাঁ। লোকটাকে দেখেছো? না স্যার, লোকটা নাকি মাঝরাত না হলে আসতো না, আর একটু পাগলাটে ধরনের ছিল শুনেছি। তবে স্যার একটা কথা আমি বলতে পারি যে সুলতানা পালিয়ে যাবার মেয়ে নয়, আর এর আগে অনেকে ওকে এখান থেকে অনেক লোভ দেখিয়ে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ও রাজি হয়নি। তাই আমার মনে হয় ও বেঁচে নেই, না হলে কেউ ওকে বাইরে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, আবার দরকার পড়লে তোমার সাথে যোগাযোগ করব। এই বলে ওরা গাড়িতে উঠল। সন্ধেবেলা বাড়ি পৌঁছে টিভি দেখতে দেখতে সোমনাথবাবু যখন স্ত্রীর সাথে গল্প করছেন, তখন রুদ্রের ফোনটা কানে এলো। ফোনের ওপার থেকে রুদ্র উত্তেজিত গলায় বলল, স্যার, বৈশাখী দেবী দুটো অ্যাকাউন্টেই বর্তমানে মাত্র 1000 টাকা পড়ে আছে। মিনিমাম ব্যালেন্সটুকু ছাড়া সবটাই কেউ ট্রান্সফার করে নিয়েছে শনিবার দিন। কিভাবে উইথড্রলটা হলো? এটিএম না অনলাইন ট্রান্সফার? স্যার, অনলাইন ট্রানজ্যাকশনই হয়েছে, কিন্তু সেটা কেউ এমন ভাবে করেছে যে কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে সেটা ট্রেস করা যাচ্ছে না। আর এটা ওই ওটিপি বেসড ট্রানজ্যাকশনও নয়, এটা কিন্তু পেশাদার কোনো সাইবার অপরাধীর কাজ স্যার। ফোন রেখে সোমনাথবাবু লালবাজারে ফোন লাগালেন। তাদের সাইবার ক্রাইম সেলকে এই ব্যাপারটা দেখতে বললেন এবং যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ নিয়ে জানাতে বললেন। লালবাজার থেকে তিনি জানতে পারলেন কলকাতা বা তার আশপাশে রিসেন্টলি কোনো নারী পাচার চক্রের অ্যাক্টিভিটির খবর পাওয়া যায়নি। তারপর তিনি হাসানকে ফোন করে সুলতানার টাকা পয়সার ব্যাপারে খোঁজ নিতে বললেন, বিশেষত নিখোঁজ হওয়ার পর তার বাড়িতে কত টাকা ছিল আর সেগুলো কি হলো সেই ব্যাপারে। তারপর তিনি রুদ্রকে ফোন করে বললেন, এই মুহূর্তে বেহালা ছাড়া আমাদের কাছে কোনো বড় লিড নেই। কাল তাহলে ফোর্স নিয়ে বেহালা যাবে। তুমি বেহালা থানার সাথে কন্ট্যাক্ট করো। সেই রাতে ভালো ঘুম হলো না সোমনাথবাবুর। সকাল 10টার মধ্যে অফিস পৌঁছে কমিশনার সাহেবকে এখনো পর্যন্ত তাদের তদন্তের অগ্রগতি সম্পর্কে সংক্ষেপে জানিয়ে আজ ফোর্স নিয়ে বেহালা যাবার কথা বলতেই কমিশনার সাহেব নিজে বেহালা থানায় ফোন করে তাদেরকে এই কেসে হেল্প করতে নির্দেশ দিলেন এবং আরও বললেন ওখানে পৌঁছে কোনো রকম হেল্প লাগলে সোমনাথবাবু যেন অতি অবশ্যই তাকে জানান। 11টা সাড়ে 11টা নাগাদ বেহালা থানার সহযোগিতায় বেহালা চৌরাস্তার আশেপাশে বৈশাখী দেবী ও নয়না তথা পার্ক সার্কাস থেকে নিখোঁজ মেয়েটির ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকলো, কিন্তু বিশেষ কিছু লাভ হলো না। প্রায় মিনিট 40 জিজ্ঞাসাবাদ চালানোর পর একজন অটোওয়ালা বৈশাখী দেবীর ছবি দেখে বলল, এ নাকি আমি দেখেছি, গেল সপ্তাহে দেখেছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একজন লোকও ছিল। মেয়েটির শাড়ির আঁচলটা আমার গাড়ির একটা খোঁচায় লেগে একটু ছিঁড়ে গিয়েছিল। তখন ওই লোকটা ইংরেজিতে খুব গালিগালাজ করেছিলেন, তাই আমার মনে আছে। কোন দিকে গেছে কিছু দেখেছিলে? না স্যার, অত তো খেয়াল করিনি, গাড়িতে তখন প্যাসেঞ্জার ছিল। আচ্ছা, তোমার অটো লাস্ট স্টপেজ তো সরাসুনা কলেজ, তা প্যাসেঞ্জার ছেড়ে কি তখনই আবার ফিরে এসেছিলে? কিছুক্ষণের মধ্যেই ফিরে এসেছিলাম, তবে ও আর তো ওদের দেখতে পাইনি রাস্তায়। সব শুনে সোমনাথবাবু বেহালা থানার ওসি বিভাস বাবুকে বললেন, থানায় চলুন, দরকার আছে। থানায় পৌঁছে সোমনাথবাবু ওই এলাকার ম্যাপ আনিয়ে ভালো করে দেখতে দেখতে ওসি সাহেবকে বললেন, আচ্ছা, এই এলাকার যারা বেশ অবস্থা সম্পন্ন একা থাকেন এরকম কেউ আছে, কিছু জানেন? বেশ কিছুক্ষণ চিন্তা করে বিভাসবাবু বললেন, এখানে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারের সংখ্যাই বেশি। কিছু বড় লোক আছেন বটে, তবে তারা সবাই ফুল ফ্যামিলি নিয়েই থাকেন। কেন বলুন তো? সোমনাথবাবু ম্যাপটা দেখতে দেখতেই বললেন, আমার ধারণা অপরাধী একা থাকে এবং বেশ পয়সাওয়ালা লোক, তাই। তেমন তো কেউ নেই এখানে স্যার। ম্যাপের একটা পয়েন্টে নির্দেশ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা, এই বড় হাউজিং কমপ্লেক্সটা কি আপনার এরিয়ার নয়? না স্যার, এটা পাশের থানার আন্ডারে। চৌরাস্তার মোড় থেকে কিছুটা সরসুনার দিকে এগিয়ে বাম দিকে একটা গলি পড়ে।
ওই গলির শেষ পর্যন্ত এই থানার আন্ডারে। গলির শেষের রাস্তার ওপারে এই হাউজিং কমপ্লেক্স, বিরাট কমপ্লেক্স, ছটা টাওয়ার আছে, প্রায় 600 থেকে 700 খানা ফ্ল্যাট আছে। এটাকেই একটা ওয়ার্ল্ড বলতে পারেন। কিছুক্ষণ ভেবে সোমনাথবাবু বললেন, পাশের থানায় ফোন করুন, আমি কথা বলবো। এই কমপ্লেক্স ইনভেস্টিগেশন করতে হবে। ঘন্টা খানেকের মধ্যে পাশের থানার ওসিকে নিয়ে ওরা কমপ্লেক্সের সামনে পৌঁছলো। ওখানে পৌঁছে সোমনাথবাবু সরাসরি কোঅপারেটিভ অফিসে পৌঁছে ওই কমপ্লেক্সের সব ফ্ল্যাটের বাসিন্দাদের নামের লিস্ট ও অন্যান্য রেকর্ড দেখতে চাইলেন এবং রুদ্রকে নির্দেশ দিলেন ভিজিটর রেজিস্টারে হারিয়ে যাওয়া 6 জনের মধ্যে কারোর নাম আছে কিনা চেক করতে। মোট 570টা ফ্যামিলি ওই সুবিশাল 16 তলার 6টা টাওয়ারে থাকে। সবাই মোটামুটি অবস্থাপন্ন। সোমনাথবাবু বুঝতে পারলেন খড়ের গাদায় ছুঁচ খোঁজার কাজে তিনি নেমেছেন। তিনি তখন 2 ওসিকে গত শুক্রবারের সিসিটিভি ফুটেজ চেক করার কাজে পাঠালেন। তারপর কিছুক্ষণ ভেবে কোঅপারেটিভের সেক্রেটারিকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, গ্যারেজের দিকে আর সিঁড়িতে কি ক্যামেরা আছে? সেক্রেটারি ভদ্রলোক জানালেন গ্যারেজের ভেতরে আছে, কিন্তু ঢোকার মুখে নেই আর সিঁড়িতেও নেই। তখন সোমনাথবাবু আরও কিছুক্ষণ ভেবে বললেন, 5 বা 6 তলার যে ফ্ল্যাটগুলো একটু কোণের দিকে বা ভেতর দিকে, সেরকম ফ্ল্যাটগুলো ডিটেলস দিন। সেক্রেটারি মশাই সেই কাজে লেগে গেলেন। একটু পরে রুদ্র এসে জানালো হারানো 6 জনের নামে কোনো এন্ট্রি নেই। সোমনাথবাবু চেয়ারে বসে একটা সিগারেট ধরালেন। মিনিট 15 পর 2 ওসি সাহেব এসে জানালেন সিসিটিভি ফুটেজে কিচ্ছু পাওয়া যায়নি। সেক্রেটারি মশাইয়ের কাছে লিস্টটা নিয়ে সোমনাথবাবু বাইরে এলেন। পাশের থানার ওসি কল্লোলবাবু বললেন, স্যার, এবার তাহলে ফিরবেন তো? কারণ কিছুই তো। কল্লোলবাবুর মুখের কথা শেষ হওয়ার আগেই সোমনাথবাবু বললেন, এই লিস্টে মোট 19টা ফ্ল্যাট আছে, এগুলোকে সার্চ করতে হবে। সোমনাথবাবুর কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে সোমনাথবাবুর দিকে তাকালো। কল্লোলবাবু বললেন, মানে কোনো ওয়ারেন্ট ছাড়া কিভাবে সার্চ হবে? আর কোনো প্রমাণও তো নেই। এনারা তো মানহানির মামলাও করতে পারে। আর স্যার, আপনার মনে হয় কেউ জলজান্ত 6টা মেয়েকে কিডন্যাপ করে এই এত লোকের মাঝে লুকিয়ে রেখেছে? আমার মনে হয় না ওরা জ্যান্ত আছে। এক কাজ করুন, আপনি থানায় গিয়ে ওয়ারেন্ট আনুন, ইটস অ্যান অর্ডার। তারপর রুদ্র আর বিভাসবাবুর দিকে তাকিয়ে বললেন, চলুন আমরা ততক্ষণ জিজ্ঞাসাবাদ করি। সোমনাথবাবু প্রত্যেক টাওয়ারে লিফটম্যান ও ওয়াচম্যানদের জিজ্ঞাসা করতে লাগলেন। দেখা গেল এই ফ্ল্যাটগুলোর অধিকাংশই ভাড়া দেওয়া, কোনোটাতেই প্রায় মালিক থাকে না। ভাড়াটেরা মাঝে মাঝেই পরিবর্তন হয়, তাই কেউই বিশেষ কিছু বলতে পারল না। প্রথম 5টা টাওয়ারে জিজ্ঞাসাবাদের পর ওরা শেষ টাওয়ার তথা টাওয়ার এফে গেল। এই টাওয়ারটা একদম শেষের দিকে। এখানে লিফটম্যান আজ কাজে আসেনি। ওয়াচম্যানকে জিজ্ঞেস করেও কিছু পাওয়া গেল না। হতাশ হয়ে ওরা ওখানেই কল্লোলবাবুর জন্য ওয়েট করতে লাগলো। সোমনাথবাবু একটা সিগারেট ধরিয়ে পায়চারি করতে লাগলেন। ওয়াচম্যানের বসার জায়গা থেকে একটু দূরে একটা লোহার গ্রিল লাগানো ঘরের ভেতর সারি সারি মিটার বক্স রয়েছে, আর তার পাশে একটা বড় ইনভার্টার জেনারেটর। সিগারেট খেতে খেতে আনমনে সোমনাথবাবু সেই দিকেই তাকিয়েছিলেন। মিটার বক্সের দিকে তাকিয়ে হঠাৎ একটা জিনিস তার চোখে লাগলো। তিনি সাথে সাথে ওয়াচম্যানকে ডেকে বললেন, ফ্ল্যাটের মধ্যে কমার্শিয়াল মিটারটা কে লাগিয়েছে আর কেন লাগিয়েছে? এটা ওই 3 তলার 6 নাম্বার ফ্ল্যাটের মিটার। ওদের ফ্ল্যাটে আইসক্রিমের একটা ফ্রিজ আছে, এই বছরখানেক আগে কিনেছিলেন। আমি সেদিন প্রথম এই কমপ্লেক্সে ডিউটি করতে আসি, তাই এই আর কি মনে আছে। কি নাম ভদ্রলোকের? নিজের ফ্ল্যাট না ভাড়া? কে কে থাকে এই ফ্ল্যাটে? শিকদার বাবু বলেই তো জানি। নিজের ফ্ল্যাট। শুনেছি উনি আর ওনার স্ত্রী থাকতেন, তবে ওনার স্ত্রীকে অনেকদিন আর দেখতে পাই না। হয়তো বাপের বাড়ি গেছেন। উনি নিজেও তো খুব কম। ওয়াচম্যানের কথা শেষ হওয়ার আগেই সোমনাথবাবু তার দলে বাকি সবাইকে নিয়ে 3 তলার দিকে রওনা দিলেন। লিফটে উঠে বললেন, আমাদের টার্গেট ওই ফ্ল্যাটই আছে, এই তো লিস্টেও নাম আছে। সবাই নিজেদের ওয়েপেন রেডি রাখুন। লিফট থেকে নেমে করিডোর ধরে এগোলে করিডোরের শেষে যেখানে সিঁড়িটা রয়েছে তার পাশেই 6 নাম্বার ফ্ল্যাট। এদিকটা বেশ নির্জন ও দিনের বেলাতেও একটু অন্ধকার। সোমনাথবাবু ওয়াচম্যানকে কি করতে হবে আগে থেকেই বুঝিয়ে দিয়েছিলেন। সবাই নিজের নিজের পজিশন নিয়ে নিল।
সোমনাথ বাবু ও রুদ্র এমনভাবে ওয়াচম্যানের দুপাশে দাঁড়ালেন যাতে আই হোল দিয়ে তাদের দেখা না যায়। ওয়াচম্যান দরজার বেল বাজালো। 3 বার বেল বাজানোর পর দরজা খুব আলতো করে একটু খুলে একজন বাইরে মুখ বাড়ালো। সে কিছু বলার আগে সোমনাথ বাবু ও রুদ্র একসাথে দরজা সহ লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। এই অতর্কিত আক্রমণ লোকটা আশা করেনি, তাই ছিটকে গিয়ে সে মেঝেতে পড়ল। সোমনাথ বাবু ও রুদ্র তার দিকে পিস্তল উঁচিয়ে ধরল। বাইরে বাকি পুলিশ সহ বিভাসবাবুও ততক্ষণে ওয়াচম্যানকে সরিয়ে ফ্ল্যাটে ঢুকে পড়েছে। ফ্ল্যাটের মধ্যে একটা নীল হালকা আলো জ্বলছিল। ফ্ল্যাটটাতে সেন্ট্রাল এসি আছে, সব কটা জানলা তাই বন্ধ। সোমনাথ বাবু তাড়াতাড়ি ঘরের সব কটা আলো জ্বালিয়ে দিলেন। গোটা ড্রয়িং রুম অত্যন্ত নোংরা, কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। হাফ প্যান্ট পরা বছর 35-এর সুদর্শন চেহারার লোকটা উঠে বসে বিস্ময় ভাব কাটিয়ে জিজ্ঞেস করলেন, কে আপনারা? এভাবে আমার ফ্ল্যাটে ঢোকার মানে কি? সোমনাথ বাবু চোখের ইশারায় বিভাসবাবুকে বিনা বাক্য ব্যয় 2 কনস্টেবলের সাহায্যে লোকটিকে হ্যান্ডকাফ পরিয়ে সোফায় বসিয়ে দিলেন। লোকটা প্রতিবাদ করে হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকলো। ফ্ল্যাটটা বড় ফ্ল্যাট, অন্তত 1500 স্কোয়ার ফিট তো হবেই। 3টে বেডরুম। প্রথম বেডরুমটা খোলা ছিল, সেখানে খাটে গোটা 2 ল্যাপটপ খোলা রয়েছে। সোমনাথ বাবু একজন কনস্টেবল ও বিভাসবাবুকে ডেকে খাটের ডিভান ও আলমারি সার্চ করতে নির্দেশ দিয়ে অন্য ঘরগুলোর দিকে এগোলেন। বাইরে বসে থাকা লোকটা তখন মুক্ত হওয়ার জন্য ছটফট করছে এবং বারবার বলে যাচ্ছে, কাজটা ভালো করছেন না। আপনাদের আপনাদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে শেষ করে দেবো আমি। একটু এগিয়ে গিয়ে একটা তালা দেওয়া ঘর ছিল। সোমনাথ বাবুর নির্দেশে রুদ্র লোকটার পকেট সার্চ করে চাবির গোছা নিয়ে এসে ঘরটা খুলল। ঘরটা খুলতেই একটা বিভৎস পচা গন্ধ ভক করে এসে ওদের নাকে লাগলো। কোনো রকমে নাকে রুমাল চাপা দিয়ে ওরা ঘরে ঢুকে লাইট জ্বালতে দেখতে পেল ঘরে 3টে আইসক্রিম রাখার ফ্রিজ রয়েছে এবং কাছে যেতেই দেখলো তাদের প্রত্যেকটায় রয়েছে একটা করে উলঙ্গ নারী দেহ এবং নারী শরীরের কিছু কাটা অংশ। রুদ্র আর থাকতে পারল না, হড় হড় করে ওখানেই বমি করে ফেলল। কোনো রকমে সোমনাথ বাবু ফোন থেকে ছবি বের করে মিলিয়ে দেখলেন মৃতদেহগুলো যথাক্রমে বৈশাখী, নয়না আর রুমা তথা দমদম ক্যান্টনমেন্ট থেকে হারানো মেয়েটার। এরপর তারা অপর একটি তালাবন্ধ রুমের দিকে এগোলো। চাবি ঘুরিয়ে ঘরে ঢুকতেই আরেকটা অদ্ভুত গন্ধ তাদের নাকে এলো। কোনো রকমে আলো জ্বালিয়ে সোমনাথ বাবু দেখলেন ঘরের মধ্যে একটা বড় খাটে একটা অদ্ভুত মূর্তি শুয়ে আছে। তার হাত পা ও মুখ ভালো করে বাঁধা। একজন কনস্টেবলকে ডেকে তার মুখের ও হাত পায়ের বাঁধন খুলে দিতে বললেন সোমনাথ বাবু। মুখের কাপড়ের বাঁধনটা খুলতেই তার কঙ্কাল সার বিকৃত দর্শন মুখটা দেখেই ওরা 3 জন একসাথে আঁতকে উঠলেন। এই মুখ কি মানুষের হতে পারে? ঠিক যেন কোনো হলিউড সিনেমার জম্বি মূর্তি। মুখটা খুলতেই একটা গোঙানি তার মুখ থেকে বেরিয়ে এলো। তারপর কনস্টেবলটা তাও সাহস করে তার একটা হাত খুলে দিতেই সে কোনো রকমে একটু বিছানা থেকে উঠে কনস্টেবলের হাতে এক কামড় বসালো। কনস্টেবলটা চিৎকার করে লাফিয়ে উঠতেই রুদ্র ওখানে মাথা ঘুরে পড়ে গেল। সেদিন ওখান থেকে রুদ্রকে হাসপাতালে পাঠানো হয়, যদিও হাসপাতালে যাওয়ার মিনিট 20 মধ্যে ওর জ্ঞান ফিরে আসে। কিন্তু ডাক্তারবাবু মানসিক দুর্বলতা কাটানোর জন্য তাকে কয়েকদিন বিশ্রাম নিতে পরামর্শ দেন। 2 দিনের ছুটি কাটিয়ে আজ রুদ্র ভবানী ভবনে এসেছে। এখন তার শরীর মন 2ই চাঙ্গা। 11:30 নাগাদ সে সোমনাথবাবুর চেম্বারে ঢুকতেই সোমনাথবাবু তাকে চেয়ারে বসিয়ে প্রথমে শরীরের অবস্থা জিজ্ঞেস করে, তারপর পিয়নকে দিয়ে চা আনতে পাঠায়। এর মধ্যে ফোনে সোমনাথবাবুর সাথে কথা হলেও ওই কেসের ব্যাপারে আর কোনো আলোচনা হয়নি রুদ্র। তাই চা আসতেই সে সেদিনের বাকি ঘটনা জানতে চাইল। চা খেয়ে একটা সিগারেট ধরিয়ে সোমনাথবাবু বললেন, তুমি অজ্ঞান হবার পর আমি একজন কনস্টেবল দিয়ে তোমাকে হাসপাতালে পাঠিয়ে ওই মহিলার হাত আবার বেঁধে দিয়ে থানায় ফোন করে লেডিস কনস্টেবল নিয়ে আসতে বলি। ইতিমধ্যে ওসি কল্লোলবাবু সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে গেছিলেন। তার সাহায্য নিয়ে প্রথমে ওই মানুষ শিকদারকে লকআপে পাঠায়, তারপর ওই ফ্ল্যাট ভালো করে খানা তল্লাশি করি। ফরেন্সিকেও খবর দেওয়া হয়েছিল। ওই শোবার ঘরের আলমারি এবং একটা কিবোর্ড থেকে আমরা অনেক কিছু পাই। সেই সব জিনিস ও ল্যাপটপ দুটো আমরা বাজেয়াপ্ত করি। এরপর ফরেন্সিক টিম এসে ওই মৃতদেহ ও টুকরোগুলো উদ্ধার করে নিয়ে যায় এবং পুলিশ এসে ওই মহিলাকে প্রথমে থানা পরে হাসপাতালে পাঠায়। কিন্তু স্যার, ওই ভয়ঙ্কর জম্বির মতো দেখতে মহিলা কি, মানে কে? আর খুনগুলি বা কে করলো?
সোমনাথবাবু সিগারেটে একটা বড় টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, দেখো, পুলিশ কাস্টাডিতে ওই মানস শিকদারের এখনো পর্যন্ত করা স্বীকারোক্তি এবং ঘরে পাওয়া সব প্রমাণকে একত্রিত করে আমি একটা থিওরি বানিয়েছি, সেটাই তোমাকে বলছি। তাহলে প্রথম থেকে শোনো। মানস শিকদারের ঘরে ডায়েরি এবং কিছু চিঠি থেকে জানা যায় সে অনাথ। ছোটবেলায় সে আসামের একটা চা বাগানে কাজ করত, কিন্তু সেই চা বাগানের ম্যানেজার ছিলেন বিকৃত মস্তিষ্কের সমকামী মানুষ। ছোট্ট মানুষের উপর সে নানা রকম যৌন নির্যাতন করেছে। কোনো রকম একদিন সে পালিয়ে সেখান থেকে কলকাতায় আসে। এরপর কলকাতায় এক বড়লোক বাড়িতে সে আশ্রয় পায় এবং সেই পরিবারে ছিলেন মা, বাবা ও এক অল্প বয়সী বিধবা মেয়ে, যাকে সে ডায়েরিতে বারবার বুনিদি বলে উল্লেখ করেছে। এরপর মানুষ ওখানে থেকে লেখাপড়া শুরু করে এবং বয়স বাড়ার সাথে সাথে ওই মেয়েটির সাথে তার একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই প্রেমের কোনো পরিণতি সম্ভব নয় বুঝে তারা গোপনে প্রেম চালাতে থাকে। ইতিমধ্যে মানুষ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এমটেক করে একটা বড় আইটি ফার্মে চাকরি পায়। প্রথম পোস্টিং বেঙ্গালুরুতে হয়েছিল। মানুষের পালিত মা ততদিনে মারা গেছে। তার পালিত পিতা তার এক বন্ধু কন্যার সাথে মানুষের বিয়ের ব্যবস্থা করে। বিয়েতে মানুষের মত ছিল না, কিন্তু বাধ্য হয়ে বিয়ে করে। মানুষের স্ত্রী তথা শর্মিলার বাড়ির আর্থিক অবস্থা খুব ভালো হলেও বাবা ছাড়া তার নিজের কেউ ছিল না। শর্মিলার বাবা আবার দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিল। মেয়ের বিয়ের মাসখানেকের মধ্যেই তিনি মারা যান। শর্মিলা স্বভাবত মানুষকে স্বামী হিসাবে একদমই মেনে নিতে পারেনি। এছাড়া সে নিজেও কিছু গাইনোলজিক্যাল ও যৌন রোগে ভুগছিল, যা গোপন করেই তার বিয়ে দেওয়া হয়েছিল। এই সময় মানুষ কিছুদিনের জন্য কলকাতায় পোস্টিং পায়। আমার ধারণা, কলকাতায় থাকতে শর্মিলা মানুষ ও তার ননদের সম্পর্কের কথা জানতে পেরে যায়। কিন্তু তার আর কোথাও যাবার জায়গা না থাকায় এবং কোনো সাপোর্ট না থাকায় সে কিছু বলতে পারেনি। এমন সময় রুদ্র বলল, কিন্তু স্যার, শর্মিলার বাড়ির অবস্থা তো ভালো ছিল, ও তাহলে ডিভোর্স নিতে চায়নি কেন? সিগারেটটা শেষ করে ছাইদানে ফেলে সোমনাথবাবু বললেন, বিয়ের সময় শর্মিলার বাবা তার সব সম্পত্তি মেয়ে জামাইকে দিয়ে দেন এবং উইলের শর্ত দেন, তারা যদি কোনো দিন সেপারেট হয়ে যায় তাহলে সব সম্পত্তি পাবে রামকৃষ্ণ মিশন। তা যাই হোক, মানুষের পালিত পিতার শরীরও ততদিনে ক্রমশ খারাপ হচ্ছিল। তাই বনিদির সাথে মানুষ মিলে শর্মিলাকে মানসিকভাবে অসুস্থ করে তারপর মেরে ফেলার প্ল্যান করে। তাই মানুষ যখন আফ্রিকার তানজানিয়ার পোস্টিং নিয়ে শর্মিলাকে নিয়ে চলে যায়, আর তারপর ওখানে বিভিন্ন রকম গাছগাছরা শেকড় পাওয়া যায় যা মানুষকে খাওয়ালে মানুষ আস্তে আস্তে পাগল হতে থাকে, মানুষ সেরকমই কিছু শর্মিলার অজান্তে তাকে খাওয়াতে থাকে। কিন্তু ওই যে বলে, ধর্মের কল বাতাসে নড়ে। মানুষ আফ্রিকা যাওয়ার মাসখানেক পর এই বুনিদি একদিন তার বাবাকে গাড়ি করে নিয়ে চেকআপের জন্য নার্সিংহোম যাচ্ছিল। কিন্তু পথে এক উড়ালপুল দিয়ে যাওয়ার সময় সেই উড়ালপুল ভেঙে পড়ে। প্রায় 40 জন মানুষের সাথে ওই দুজনও সেদিন মারা যায়। এই কারণেই বলে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফ্রিকশন। তারপর কি হলো স্যার? সোমনাথবাবু একটু জল খেয়ে আরেকটা সিগারেট ধরিয়ে বললেন, এই খবরটা মানুষ জাস্ট মেনে নিতে পারেনি। আগে থেকেই তার শর্মিলার উপর রাগ ছিল এবং আমার বিশ্বাস এই ঘটনার জন্য সে শর্মিলাকেই দোষারোপ করে। শর্মিলাকে সে বিভিন্ন ধরনের ড্রাগ খাওয়াতে থাকে আর নিজেও ড্রাগ এডিক্ট হয়ে পড়ে। ওর আলমারি থেকে আমরা অনেক ড্রাগের নমুনা পেয়েছি। এই সময় শর্মিলার স্লিপিং সিকনেস হয়েছিল। আফ্রিকায় এ রোগ বেশ কমন। তখন মানুষ ভারতে ফিরে আসে। ততদিনে সে তার পালক পিতার সব সম্পত্তি পেয়েছে, আর শ্বশুরবাড়ির সম্পত্তি তো ছিল। আর আমার ধারণা ওর এই রোগটাও আফ্রিকাতে থাকতেই হয়েছিল। রোগ বলতে কি রোগ স্যার? নেক্রোফিলিয়া। এটা যদিও একটা বিরল রোগ। ওই ফ্ল্যাটে 3টে মেয়ের ডেড বডিতেই ফরেন্সিক টিম নিয়মিত যৌন কার্যকলাপের চিহ্ন পেয়েছে। যে কি কারণে মানুষ জীবিতর পরিবর্তে মৃত নারী দেহের প্রতি আসক্ত হয়েছিল তা বলা খুব মুশকিল। হয়তো শৈশবের যৌন নির্যাতনের স্মৃতি, স্ত্রীর সাথে যৌন সুখে অসন্তুষ্টি এবং সর্বোপরি ওই বুনিদির মৃত্যুই হয়তো এর জন্য দায়ী। তা যাই হোক, মানুষ কলকাতায় এসে তার পিতার সব সম্পত্তি বিক্রি করে, তারপরে এই ফ্ল্যাটে উঠে আসে। এই ফ্ল্যাটটা ছিল শ্বশুরের।
মানুষ এই ফ্ল্যাটটা যৌতুক পেয়েছিল। এখানে এসে সে তার অসুস্থ স্ত্রীকে ওইভাবে বেঁধে রাখে এবং যৌন সুখ মেটানোর জন্য শিকার খুঁজতে শুরু করে। প্রথমে সে বেশ্যাদের টার্গেট করেছিল, কারণ বেশ্যা নিখোঁজ হলে বেশি হাঙ্গামা হবে না। মাসখানেক একজনের সাথে মেলামেশা করে তাকে দামি দামি গিফট টাকা দিয়ে লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে এসে খুন করে তারপর যৌন সম্পর্ক স্থাপন করত। এই কারণে এই ফ্রিজগুলো কিনেছিল। আমি দেখেছি টেকনোলজিক্যাল ব্যাপারে ওর অগাধ জ্ঞান। ওর আলমারি থেকে 28টা সিম কার্ড পাওয়া গেছে। সে এমন কিছু সফটওয়্যারের ব্যবহার জানতো যাতে ফোন করলেও নাম্বার ট্র্যাক করা যায় না। এ কারণেই কৈখালী থানা বৈশাখী দেবীর ফোনের আননোন নাম্বার ট্র্যাক করতে পারেনি। তাছাড়া এই সফটওয়্যার ব্যবহার করেই সে ওই মেয়েদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে। এ ট্রু জিনিয়াস ক্রিমিনাল। এত চালাক ছিল ও যে ধরা পড়ার ভয়ে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করত না। এমনকি যাদের নিয়ে আসতো বাড়িতে তাদেরও ফোন আগেই অফ করতে বাধ্য করত, যাতে কেউ লোকেশন ট্রেস করতে না পারে। এবং সিসিটিভি এড়ানোর জন্য গ্যারেজের গেট ব্যবহার করে লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে উঠত। এভাবেই প্রথমে সোনাগাছিতে 4টে শিকারের পর সে বিভিন্ন ম্যাসেজ সেন্টার এবং বিউটি পার্লারের গরিব এবং একা মেয়েদের টার্গেট করল। সেম মোডাস অপারেন্ডি। আগে ভালোভাবে স্টাডি করে টার্গেট সিলেকশন, তারপর ভালো মানুষের মুখোশে তাদের মন গলিয়ে বিশ্বাস অর্জন, আর তারপর ফ্ল্যাটে ডেকে জবাই। আর খুন করতে ব্যবহার করেছিল এক বিশেষ আফ্রিকান ফুলের থেকে পাওয়া বিষ। এই বিষ কোনোভাবে মানুষের নাকে গেলে 5 মিনিটের মধ্যে অবধারিত মৃত্যু। আর এতে দেহের কোনো ক্ষতচিহ্ন সৃষ্টি হয় না। ফরেন্সিক জানিয়েছে প্রথমে মাথায় বাড়ি মেরে অজ্ঞান, আর তারপর ওই বিষের প্রয়োগে ওই মেয়েগুলোর মৃত্যু হয়েছে। বিষের নমুনাও আমরা ওর কাবার্ডে পেয়েছি। এভাবে 6টা খুন করেছিল, ভবিষ্যতে হয়তো আরো করত। আর ওই এত বড় কমপ্লেক্সে কেউ কারোর খবর রাখে না। তাছাড়া সে মিশু কেউ নয়, তাই ধরা পড়ার সম্ভাবনাও খুব কম। আর গন্ধ ঢাকার জন্য ফ্ল্যাটের এসি, ওই ফ্রিজ তো ছিল। তাছাড়া আরো অনেক কেমিক্যালও ইউজ করেছে। সত্যি স্যার? উফ, এসব ভাবতে যেন গাটা ঘিনঘিন করছে। আরে দাঁড়াও, ওর অপরাধ এখনো শেষ হয়নি। তুমি একটা প্রশ্ন করতে ভুলে গেছো যে সেদিন হাত মুখ খুলতেই শর্মিলা কেন কনস্টেবলকে কামড়ে দিল? হ্যাঁ, কেন বলুন তো স্যার? আমার বিশ্বাস শর্মিলার ওই রকম চেহারা দেখে মানুষের ধারণা হয় সে জম্বিতে পরিণত হয়েছে। তাছাড়া মানুষের শর্মিলার উপর প্রবল রাগও ছিল এবং তার মানসিক বিকৃতি তো হয়েই ছিল। তাই ওই মহিলাদের শরীরের কাটা অংশ সে শর্মিলাকে খাইয়েছে দিনের পর দিন। আর হতভাগা শর্মিলা খিদের জ্বালায় তাই খেতে বাধ্য হয়। ওদের মাইক্রো ওভেনে আমরা এই নরমাংস রান্নার প্রমাণ পেয়েছি। কি বলছেন কি স্যার? এ কি মানুষ? এ তো জানোয়ারেরও অধম। এসব কারণে আমরা কেসটা খুব গোপনে হ্যান্ডেল করেছি। মিডিয়ার কানেও খবর যেতে দিইনি এখন, কারণ তাহলে ওই কমপ্লেক্সের লোকজনের মধ্যে প্যানিক তৈরি হতো। যদিও ব্যাপারটা বেশি দিন গোপন রাখা যাবে না। কোর্টের হিয়ারিং শুরু হলেই মিডিয়ায় খবর নিয়ে ঝাঁপিয়ে পড়বে। কলকাতার বুকে পাওয়া গেল এক নরখাদক, এটা হবে ব্রেকিং নিউজ। যাই হোক, মেয়েটার যা অবস্থা শুনছি তাতে খুব বেশি দিন বাঁচার আশা তো নেই বললেই চলে। আর মানুষও হয়তো বিচারের পর মানসিক হাসপাতালে ঠাঁই পাবে, কারণ তাকে মানসিক পেশেন্ট রূপে প্রত্যর্পণ করতে ডিফেন্স লয়ারের বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। মাঝখান থেকে কিছু নিরীহ মেয়ের বলি চড়ে গেল। বলে সিগারেটে একটা বড় টান দিয়ে জানলার দিকে উদাসভাবে তাকালেন সোমনাথবাবু। সোমনাথবাবুর চেম্বার থেকে বেরোতে বেরোতে রুদ্র বুঝতে পারল দুপুরের লাঞ্চটা ফেলে দিতে হবে। এত কিছু শোনার পর তার আর একটুও খিদে নেই। শেষ হলো আজকের গল্প খিদে। গল্প পাঠে সায়ন্তন।